আপনাদের জানিয়ে রাখি ইতিমধ্যেই চলে এসেছেন বসুন্ধরা গোস্বামী, তৃণমূল মুখপাত্র, তৃণমূল নেত্রী, তিনিও চলে এসেছেন। আমি একবার সর্বরিদির কাছে যাই। সর্বরিদি, আমরা তো কিছুদিনের মধ্যে নিশ্চয়ই এই নিয়ে আলোচনা করব বিশদে, ইলেকট্রাল বন্ড নিয়ে। আমি অনির্বাণ দত্ত মহাশয়কেও বলবো থাকতে। ধরুন আপনাদের কাছে তো কম তো টাকা নেই, পৃথিবীর বৃহত্তম পার্টি বলে নিজেদের বলে। তা আপনাদের যারা কাউন্সিলর হওয়ারও অযোগ্য, তাদের জনগণের টাকায় এত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হয় তাদের নিরাপত্তা রক্ষিতে, মানে যারা কাউন্সিলর হওয়ারও যোগ্যতা নেই। তা এই যে কর্মীরা যারা মার খাচ্ছে, হ্যাঁ, আপনাদের নেতারা তো শুধু দলাদলি আর কেন্দ্রীয় বাহিনী নিয়ে বেশ বহাল তবিয়েতে আছে, কিন্তু এই যে কর্মীগুলো মার খাচ্ছেন, এদের জন্য কিছু টাকা তো খরচ করা যেত। মানে যেহেতু আমি বলবো যে মার খাওয়াটা বিরোধীদের প্রায় আমাদের এখানে দস্তুর হয়ে দাঁড়িয়েছে, কংগ্রেস আমল, বাম আমল এবং এখনও। তা আপনারা তো এই দিকটাও একটু দেখতে পারতেন, শুধু শুধু আপনাদের কর্মীগুলো এত মার খাবে কেন? মানে নেতাদের এত টাকা, নেতাদের এত সিকিউরিটি, এই বিজেপি করতে এসছে আপনাদের কর্মীরা, তাদের তো একটু অন্তত তাদের কিছু তো তাদের করা যেত। মানে তাদের তো আর কেন্দ্রীয় বাহিনী বা কেন্দ্রীয় বাহিনীর জেড সিকিউরিটি ক্যাটাগরি চাইছি না, কিন্তু এটুকু তো করা যেত। এগুলো প্রশ্নগুলো জাগে না ভারতীয় জনতা পার্টির নেতৃত্বের? তাদের মনে হয় না এই কর্মীগুলোর কি অবস্থা? না, দেখুন, বিষয় হচ্ছে যে এই যে আপনি বলছেন যে দেখে না, এইটা আপনি কোত্থেকে বললেন, জানলেন? আমি কেন বলছি শুনুন, আপনি নিশ্চয়ই, আমি যদি বলি আমার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিন, আমি সাক্ষী। সল্টলেক থেকে শুরু করে বিস্তীর্ণ অংশে, ফুলবাগান, বেলেঘাটায় আপনাদের নেতারা বোলপুরে, বীরভূমে যে হারার আগেই এখান থেকে ছত্রভঙ্গ হয়েছে এবং কোনো নেতাকে সেদিন খুঁজে পাওয়া যায়নি। আপনারা ভারতীয় জনতা পার্টির কর্মীদের জিজ্ঞেস করুন, তাদের ফোনে পাওয়া যায়নি। কটা নেতা বিধানসভা নির্বাচনের পর হারের পর কর্মীদের সঙ্গে দাঁড়িয়েছেন? হ্যাঁ, এখানে প্রিয়াঙ্কা তিব্রেওয়ালের মতো, সর্বরিদি আপনার মতো মানুষরা ছিলেন, আমি এটা অস্বীকার করছি না, কিন্তু আপনারা তো কয়েকজনকে দিয়ে তো আমি একটা পুরো দলকে যাচাই করতে পারি না। না, ঠিক আছে, বিষয়টা হচ্ছে যে দেখুন, প্রায় 15,000 কর্মী। আমি মিথ্যে হলে কিন্তু সর্বরিদি আমার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেব। আমি সাংবাদিক হিসেবে চ্যালেঞ্জ দিচ্ছি। 15,000 বিধাননগরে কি হয়েছে, বেলেঘাটায় কি হয়েছে আমি বলি, তাহলে তো বলা যাবে না। আমি বলছি আপনাকে, বলুন। 15,000 কর্মী ঘর ছাড়া 4 তারিখের পর থেকে। সমস্তটা যে এক্ষুনি আমাদের কাছে যা খবর আসছে সেই খবরগুলো, বা আপনারাও আমাদের যে খবর দিচ্ছেন সেই খবরগুলো মিলিয়ে তার ব্যবস্থা নেওয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে। বিভিন্ন জায়গায় রেস্কিউ সেন্টার তৈরি হয়েছে। আপনি শুনলেন যে আপনার চ্যানেলেই দেখালেন আপনারা যে বারুইপুর আমাদের পার্টি অফিসে আমরা 21-এর পরেও প্রায় 3 মাস ধরে রেস্কিউ সেন্টার ছিল, এখনও করা হয়েছে। পার্টি অফিসগুলোতে রেস্কিউ সেন্টার হয়েছে। কিন্তু কথা হচ্ছে যে যেহেতু এখানে আমরা খোলা মনে কথা বলতে পারছি, কথা হচ্ছে বিরোধী হলেই মার খেতে হবে এবং শাসক, না এটা আমাদের বাংলার পরম্পরা, এটা কিছু করার নেই। বলি আমি এজন্য বলি এটা বাম আমলে, এটা কংগ্রেস আমলে হয়েছে। শাসক জেতার পরে যে মানুষটা হেরে গেছে তাদের মহিলাদের আঁচলের ভেতর বোম ফাটাবেন। আমরা শুনলাম কোতলপুরে আমাদের মণ্ডল সভাপতি বললেন যে মহিলাদের শাড়ির আঁচলের ভেতর বোম ফাটানো হচ্ছে। এখন এই যে জিঘাংসা, এই যে একটা তাদের পাশবিক আচরণ, এখন এই আচরণটা দেখুন, যেখানে যেখানে ভারতীয় জনতা পার্টির সরকার চলছে, সেখানে সেখানে যেখানে যেখানে ভারতীয় জনতা পার্টি এই নির্বাচনেও ততোধিক ভালো রেজাল্ট করতে পারলো না, সেইখানে এখানে একটু আমি আপনাকে প্রশ্ন করি। আপনি নিজে দক্ষিণ 24 পরগনার রাজনীতি করেন, আমরা জানি দাপটের সঙ্গে করেন। আমি তাই দক্ষিণ 24 পরগনার একজন নেতার ভাষ্য অনুযায়ী আমি কথাটা বলছি যে হেলে সাপ ধরতে পারেন না, কেউটে ধরতে গিয়েছিলেন। অ্যাকশন স্কোয়াড নেই, বিদ্যজনের স্কোয়াড নেই, লড়তে গেছেন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। না দেখুন, না আপনারা কিসের ভরসায় গিয়েছিলেন? কেন্দ্রীয় বাহিনীর ভরসায়? না না, দেখুন, কেন্দ্রীয় বাহিনী তো ভরসা বটেই, কিন্তু ডেপ্লয়মেন্টটা তো করে শাসক দল। যে রাজ্যের শাসক, ডেপ্লয়মেন্টটা তারা করেন। ফলে কেন্দ্রীয় বাহিনী কোথায় তার ডেপ্লয়মেন্ট হবে এটা কিন্তু ডিএম ঠিক করেন, এটা কিন্তু বিডিওরা ঠিক করেন। এটাই নিয়ম, এটাই তো সংবিধানের নিয়ম। কেন্দ্রীয় বাহিনী তো চিনবে না কোন গলিতে মারপিটটা হচ্ছে। এমন অবস্থাও তো আমরা দেখেছি যে কেন্দ্রীয় বাহিনী জানতে পারছে না বলে যেখানে মারপিট হচ্ছে তাড়াতাড়ি করে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে
বিজেপির কোনো কর্মী সে হয়তো মোটর বাইকে চাপিয়ে নিয়ে গেছে যে অশান্তিটা থামানোর জন্য, ভোটটা আটকানোর জন্য, কেন্দ্রীয় বাহিনীর অস্ত্র কেড়ে নেওয়া হচ্ছে। আমরা তো আপনার কাছে আসছি, এর অর্থনীতি নিয়ে আমি অবশ্যই আলোচনা করব, কারণ আমরা যারা সাধারণ মানুষ ওষুধের দাম বেশি দিই, বিদ্যুতের মাসুল বেশি দিই, তার কারণ তো ইলেকট্রাল বন্ড, এ নিয়ে তো নিশ্চয়ই আলোচনা করব। কিন্তু তাই বলে এত কোটি কোটি টাকা যেসব রাজনৈতিক দলগুলো পেয়েছে তারা কেন তাদের কর্মীদের দেখবে না, এটাও একটা প্রশ্ন। আমি একবার চলে যাব বসুন্ধরা গোস্বামীর কাছে। বসুন্ধরা, আমি প্রথমেই স্বীকার করছি সাংবাদিক হিসেবে যতটা আমি সন্ত্রাস দেখব বলে ভেবেছিলাম, মানে যতগুলো মৃত্যু আর রক্ত ঝরলে সন্ত্রাস বলা যায়, এখনো পর্যন্ত ভোট পরবর্তী পরিস্থিতিতে সেই সন্ত্রাস হয়নি। 21-এর সন্ত্রাস হয়নি বা বাম আমলের মতো সন্ত্রাস এখনো হয়নি। কারণ একটি মৃত্যুর ঘটনা যা আমাকে আশান্বিত করেছে, যে যদিও বলা হচ্ছে কেউ গোষ্ঠীদ্বন্দ্ব, কেউ বলছে তৃণমূল কর্মী নন, পারিবারিক কারণ, আমি এর মধ্যে যাচ্ছি না, কিন্তু আমি আশ্বস্ত হচ্ছি যে এখনো পর্যন্ত অতটা রক্তের হোলি খেলা হয়নি অথবা খবর আমরা পাইনি। কিন্তু তা সত্ত্বেও বলি যে এটাকে কি সত্যি বদলানো যেত না? কারণ 2011 সালে পরিবর্তনের পর পশ্চিম বাংলায় যে পরিমাণের রক্তের বন্যা হওয়ার কথা ছিল, শুধুমাত্র মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা স্লোগানে বন্ধ হয়ে গিয়েছিল, সেটা হচ্ছে বদলা নয় বদল চাই, এবং উনি রবীন্দ্রসঙ্গীত বাজাতে বলেছিলেন। তা নিয়ে অবশ্য অনেক নেতার আক্ষেপ রয়েছে, সেটাও জানি। কিন্তু এটা কি সত্যি বদলানো যেত না? 2011-তে কিন্তু সাংবাদিক হিসেবে আমাকে বলতেই হবে, তৃণমূল কংগ্রেস পরিবর্তনের পর যেভাবে রক্ত বিভিন্ন জায়গায় হয়তো ঘটনা ঘটেছে, কিন্তু যে হারে হওয়ার কথা ছিল সেই হারে হয়নি। সুতরাং আমি আপনাকে বলছি, এটা কি সত্যি বদলানো যেত না? আপনাদের তো বাংলার মানুষ প্রাণ ঢেলে আপনাদের সমর্থন করেছে, কি মনে করেন আপনি? না দেখুন, আপনি যেটা প্রথমেই যেটা স্বীকার করলেন সেটাই হচ্ছে আসল কথা, যে যেভাবে যেটা হওয়ার সম্ভাবনা ছিল যে বাম আমলে হতো, এখন আপনারা সংবাদপত্রের মোবিলিটি এত বেশি, হাতে হাতে ক্যামেরা এত বেশি, মানুষকে চিহ্নিত করে ফেলার প্রবণতা এত বেশি, সে কারণে মানুষ তার একটা বাউন্ডারি তৈরি করে ফেলেছে যে এর বেশি বিক্ষুব্ধ হওয়া যাবে না, এর বেশি বিক্ষুব্ধ হওয়াটা সম্ভব না। 2011-তে যে পরিমাণ অস্ত্র, লাঠিসোঁঠা, বোম, কার্তুজ এ সমস্ত বেরিয়েছিল সিপিএমের অফিস থেকে, একবার ভেবে দেখবেন, যদি স্মৃতিতে খুঁজে পান তাহলে দেখবেন যে পরিমাণ বেরিয়েছিল, তার পাল্টা তৃণমূল কংগ্রেস কিছুই করেনি। ওটাই বলেছিলেন উনি যে কোনো বিজয় মিছিল হবে না, কারণ বিজয় মিছিলের নামে যদি আবার সেই উত্তেজনা সৃষ্টি হয় সেসব হবে না, না হয়ে একটা রবীন্দ্রসঙ্গীত চালানো হবে সারাক্ষণ, ব্যাস এটুকুই হচ্ছে আনন্দের বিষয়। এবারও ঠিক একই কথা বলেছেন যে বিজয় মিছিল হবে না, কিছুই হবে না, একটা চেক, একটা ব্যালেন্স, একটা কন্ট্রোলে সকলকে থাকতে বলা হয়েছে। এটা আমার মনে হয় ধীরে ধীরে আস্তে 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 চেঞ্জ হবে। আপনি বলছেন এটা আস্তে আস্তে পরিবর্তন হবে? হ্যাঁ, ডেফিনেটলি। আমি সর্বপ্রথম 1 মিনিট আপনার কাছে যাব। হ্যাঁ বলুন। হ্যাঁ, মানে খেলা হবে এই গানের চোটে, বৃদ্ধ মানুষেরা অসুস্থ হয়ে পড়ছে জায়গায় জায়গায়। এখন আমরাও চাই, যেটা বসুন্ধরাদি বললেন, যে শাসক দল এটা বুঝবে এবং বিনয় দেখাবে, কিন্তু বিনয় আমরা দেখলাম যে 15,000 কর্মী ঘরছাড়া, বিনয় দেখলাম যে পার্টি অফিসগুলোতে, বিজেপির পার্টি অফিসগুলোতে সমস্ত মানুষেরকে শেল্টার নিতে হয়েছে, ঘর ছাড়তে হয়েছে, বিনয় দেখলাম। এবং আমি আপনাকে মানে দায়িত্ব নিয়ে বলছি, এমনভাবে গত 2 দিন ধরে খেলা হবে বাজছে যে বৃদ্ধ পাড়ায় পাড়ায় বৃদ্ধ মানুষ অসুস্থ হয়ে পড়ছে। বিষয় না, বিষয় হচ্ছে একজন নবীন কবির লেখা গানটা, বিষয় হচ্ছে এত অসুস্থ হয়ে পড়ার কিছু না, যেটা যেভাবে ডিজে বাজছে দিদি, যেভাবে ডিজে বাজছে দিদি, গান নিশ্চয়ই, গান কেউ লিখেছেন, আপনারা কি দিয়েছেন, কত ভদ্র মানুষ দিদি উত্তর ভারতে জবাব পেয়ে গেছেন। এবং আরেকটা কথা যেটা বলার, সেটা হচ্ছে সন্ত্রাস নিয়ে কথা হচ্ছে। 2021-এর পরে পোস্টপোল ভায়োলেন্স আমরা দেখেছি। আমাদের অভিজিৎ সরকার একদম এক্সটেনশন তার দিয়ে তাকে পেঁচিয়ে মেরে পাথর দিয়ে থেতলে দেওয়া হয়েছিল। গোটা পশ্চিমবঙ্গ তাকিয়ে দেখেছিল, মায়ের সামনে ছেলেটা মরেছিল, আমরা দেখেছি সৈকত ভাওয়াল হালি শহর, আমরা দেখেছি বাঁশের উপরে পেরেক লাগিয়ে খুবলে খুবলে মারতে, আমরা প্রদীপ মণ্ডল, দেবদাস মণ্ডল, সুকান্ত মণ্ডল, পূর্ণিমা হালদার আমরা দেখেছি। সুতরাং আজকে দিদি এসে বলছেন, তবে হ্যাঁ
এটা আপনি যে বললেন যে কতটা রক্ত দেখলে সন্ত্রাস, মানে কতটা পথ চললে তবে পথিক হওয়া যায়, তেমনি কতটা রক্ত দেখলে সন্ত্রাস বলা যায়, এইটা যদি বিষয় হয় তবে রক্ত কম দেখেছে, কিন্তু সুন্দর ছাত্রী তো একদম তৃণমূল কপি বুক সিপিএম এর। দেখুন সেই সময় ছিলেন হাকিম মোল্লা, লোকমান মোল্লা, তপন শুকুর, দীপক সরকার, লক্ষণ শেঠ, মজিদ মাস্টার। এখন রয়েছে শওকত মোল্লা, শাহজাহান, আরাবুল, মুদাস্সার, সেলিম, জাহাঙ্গীর। এবং এই যে দিদি বললেন যে পার্টি অফিস থেকে বোম বেরোতো, এখন দেখুন সন্দেশখালী থেকে আমরা দেখেছি একদম বাংকার করে তার থেকে ঠিক ভোটের আগে বোম বেরোচ্ছে, বিদেশি বন্দুক বেরোচ্ছে, কার্তুজ বেরোচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী বললেন যে এসএনজি নাকি রাত্রির অন্ধকারে রেখে গেছে।